বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ নিয়ে কিছু বিশ্লেষণ করব। প্রথমেই আমি শুরু করতেছি জামাত ইসলামী এবং এনসিপি এ দুজনের সম্পর্ক কেমন সে বিষয়ে একটু বিশ্লেষণ করতে চাই। এনসিপি শাপলা নিয়ে আন্দোলনে, জামাত পিয়ার নিয়ে আন্দোলনে, দুটোর মধ্যে জুলাই সনদ নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছে। তার মধ্যে নাহিদ ইসলাম জামাতকে প্রতারক হিসেবে আখ্যায়িত করছে। আসলে এগুলো সবই লৌকিক, অর্থাৎ লোক দেখানো। জামাতের বি টিম এনসিপি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা আজকে থেকে 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, এটার প্রমাণ পেয়ে যাবেন। এখন এই দুইটা দল চাচ্ছে যে নির্বাচন না হোক। এর কারণ দুটো। এনসিপির কারণটা কি? যে এনসিপির যারা উপরের দিকের নেতারা আছে তারা আর্থিকভাবে খুবই সচ্ছল অবস্থায় আছে এবং অনেক কেউ 2-1 বাদ দিয়ে ম্যাক্সিমামই এরা কি টাকা ইনকাম করতেছে। এই ইনকামটা কিভাবে করতেছে আমরা অনেকটা জানি। এখন ব্যবসায়ী, আওয়ামী লীগের যারা একসময় অনেক টাকা কামাইছে, লুকায় আছে, তাদের বিরুদ্ধে মামলা না দেওয়া, বিভিন্ন কারণে বিভিন্নভাবে এরা টাকা ইনকাম করতেছে। তো এদের এই বেনিফিট, যদি নির্বাচন না হয় আরও 2-3 বছর, এরা কি এই টাকাটা ইনকাম করতে পারবে। এই হচ্ছে এনসিপির বেনিফিট। কারণ এনসিপি নির্বাচনে কোনো একখান সিটও পাবে না, কোনো ভূমিকাই রাখতে পারবে না। আর জামাত ইসলামীর ব্যাপারটা হচ্ছে এরকম, জামাত ইসলামী তার জন্মের পর থেকেই সে ভুল সিদ্ধান্ত নিয়ে আসছে। আমি বলছিলাম তারা 47-এ পাকিস্তানকে সাপোর্ট করে নাই, করছে হিন্দুদেরকে সাপোর্ট করছে, গান্ধীকে সাপোর্ট করছে। 71-এ তারা পাকিস্তানকে সাপোর্ট করছে, আর 24-এ এসে তারা আরেকটা ভুল করতেছে। জামাত ইসলামের বিষয়টা হচ্ছে তারা পলিটিক্স করতে চায়, কিন্তু তাদের উপরের মহল বা তাদের শুরা কমিটি, তাদের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, এদের কি অযোগ্য লোকেরা? আমি অযোগ্য বলবো না, বাট এদের ডিসিশন সবসময় কি দেশের মানুষের বিপক্ষে গেছে, এবং এবারও এদের ডিসিশন দেশের মানুষের বিপক্ষে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমার এই ভিডিওটা থাকবে ইউটিউবে সারা জীবন, দেখবেন, মিলিয়ে নেবেন যে আমার মন্তব্য ঠিক ছিল কি না। এখন আসি পিএসসি, এই যে জুলাই সনদে পিএসসির ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে, পিএসসি চেয়ারম্যান নির্বাচন করার ব্যাপারে। এর মধ্যে 7 জন মেম্বার রাখা হয়েছে, একজন ডেপুটি স্পিকার, একজন স্পিকার যিনি হবেন সভাপতি, আর বাকি 6 জন হবেন কি সদস্য। এর মধ্যে 3 জন সদস্য সরকারি, 3 জন বেসরকারি, বিরোধী দলের। তো 4 জন হয়ে গেল সরকারি। তাহলে এই সংস্কারের কি ভ্যালুটা হইল? জুলাই সনদ নিয়ে লাফান। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের 4টা সংস্কার খুব বোল্ডলি করা উচিত ছিল। অনেক চিন্তা ভাবনা করে 4টা সংস্কার যদি করতেন আপনারা। একটা হচ্ছে বিচার বিভাগকে আলাদা করা, প্রধান বিচারপতির নিয়োগ, অন্যান্য আপিল বিভাগের বিচারপতির নিয়োগ, হাইকোর্টের বিচারপতির নিয়োগ কিভাবে হবে, এগুলোর একটা সুন্দর সমাধান করা। তারপরে পিএসসির চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, এটা সুন্দর একটা সমাধান করা, যেন প্রধানমন্ত্রীর হাতে এটা না থাকে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিভাবে হবে সেটার সমাধান করা, এটা যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে। নির্বাচন কমিশনের প্রধান কিভাবে হবে, এটাও যেন চেয়ারম্যানের কাছে না থাকে। এই 4টা সংস্কার বাংলাদেশকে অনেক আগায় দিবে এবং আগায় দিতে পারবে।
আরও একটা সংস্কার আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের জন্য কি বিশেষ আইন করা। সরকারি কর্মচারীরা যাচ্ছে তাই করতেছে, যাচ্ছে তাই। আমার ইচ্ছে হইলো আমি 9টার জায়গায় 10টায় অফিসে আসলাম, 10টার জায়গায় 12টায় আসলাম, আমি 3 দিন ছুটি কাটাইলাম, পরে এসে দরখাস্ত দিলাম। এই যে সরকারি কর্মচারীদের কোনো জবাবদিহিতা না থাকা, এই যে বিভিন্ন জায়গায় আগুন লাগে সরকারি কর্মচারীদের দোষে, তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয়? আমি তো দেখি না। একটা কমিটি গঠন করা হয়, তারপরে আস্তে আস্তে ওই কমিটিটা বিলুপ্ত হয়ে যায়। 10 বছর পরে গিয়ে ওটার কমিটির কোনো কি রিপোর্ট নাই, কিচ্ছু নাই। এগুলো হয় কেন জানেন? এগুলো ওই যারা অ্যাকিউজড তারা ওদেরকে কমিটিকে কনভিন্স করে ফেলে। কেন করে? উৎকোচ দিয়ে। উৎকোচ মানে কি? ঘুষ দিয়ে করে। সো আমাদের আইন দরকার হচ্ছে ঘুষের বিরুদ্ধে একটা শক্ত আইন দরকার। আর আপনি হসপিটালগুলোতে দেখবেন ক্লিনার নিয়োগ আছে, এবং একটা সরকারি হাসপাতালেরও, একমাত্র ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল ছাড়া, বাথরুমে যাওয়া যায় না। একটা রোগীর সঙ্গে একটা রোগ যদি থাকে, সে গোসল করতে পারে না, রোগী গোসল করতে পারে না। এই সমস্যাটা বহুদিন ধরে চলে আসতেছে। কোনো স্বাস্থ্যমন্ত্রী বা উপমন্ত্রী বা স্বাস্থ্য সচিব বা হাসপাতালের যে পরিচালক থাকে, তারা এগুলো নিয়ে কি চিন্তিত না। মানুষ মরে যাক, কিচ্ছু আসা যায় না। মানুষের জন্য কেউ কিছু করে না। এনসিপি মানুষের জন্য কিছু করতেছে না। এনসিপির কথা হচ্ছে কি, আমরা এনসিপির ঠিক না, এনসিপির যারা নাকি মানে ভোগবিলাসী রাজনীতিবিদ এনসিপির মধ্যে যেগুলো আছে আর কি, টাকা পয়সা ইনকামের ধান্দায় যেগুলো আছে, সবাই তো না, কেউ কেউ একটু ভালো আছে। এদের কথা হচ্ছে যে আমরা যে কদিন পারি লুটপাট করে খাইতে পারলে আলহামদুলিল্লাহ খুশি। এইটা যদি হয়, আর আপনারা চান যে বিএনপি আসলে দোয়া তুলসী পাতা হয়ে যাবে, বিএনপি দুর্নীতি করবে না, আপনারা দুর্নীতি বন্ধ করে দেখায় দিতেন যে কি এভাবে দুর্নীতি বন্ধ করতে হয়। আপনারা নিয়োগ দিচ্ছেন ইউনূসরে, উনি নিজেই তো হালাল হারাম বোঝে না, আর এইটার পিছনে জামাত দৌড়ায়। জামাতের তো এই জায়গায় ইসলামের স্খলন হয়ে গেছে। জামাত কি ইসলামী রাষ্ট্র ইসলামী দল হিসেবে আছে? জামাতের তো প্রথমেই প্রোটেস্ট করা উচিত ছিল যে ইউনূসকে প্রধান করা যাবে না। কারণ একজন মাইক্রো ক্রেডিট বিজনেসম্যান কে ইসলাম কতটুকু সমর্থন করে আর জামাত কতটুকু সমর্থন করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আসি ইউনূসের 3-0 নিয়ে। 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন, 0 পভার্টি। বাংলাদেশে 1.5 বছরের মধ্যে উনি না 0 কার্বন নিয়ে কোনো কাজ করলেন, উপদেষ্টা কিছু দৌড়াদৌড়ি করছে, না 0 আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো কাজ করলেন, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, এই আপনার 0 কার্বন, না 0 পভার্টি নিয়ে কোনো কাজ করছেন। দরিদ্র মানুষের জন্য কোনো বরাদ্দ উনি দিচ্ছেন? কোনো আনএমপ্লয়মেন্টদের জন্য কোনো উদ্যোক্তা হওয়ার জন্য উনি উদ্যোক্তা তৈরি করতে চান, উদ্যোক্তা হওয়ার জন্য কি উনি কোনো সরকারি বরাদ্দ দিচ্ছেন? দেন নাই। উনি হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিচ্ছেন। 450 কোটি টাকা আসিফের এক থানায় দিয়ে দিচ্ছেন। 4,500 কোটি টাকা না 450 কোটি টাকা, 450 কোটি টাকা। এখন উনি 50 কোটি টাকাও কি 100 কোটি টাকাও কি আনএমপ্লয়মেন্টের জন্য কি বরাদ্দ দিতে ওনার কি হাত পাও কাঁপে। আমি এই জন্যই বলি ইউনূস একটা কি অথর্ব সরকার। একটা উপদেষ্টাকে দুর্নীতির জন্য উনি বরখাস্ত করেন নাই। উনি কিভাবে আশা করেন বিএনপির যারা দুর্নীতিবাদ মন্ত্রী হবে তাদেরকে বরখাস্ত করবে বিএনপি? আপনি তো আপনার উপদেষ্টাদেরকে বরখাস্ত করতেছেন না। মানে আপনি কিছু করবেন না সৎ 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 উদ্দেশ্যে, বিএনপিরে বলবেন তুমি কি ফেরেশতা হয়ে যাও। এটা কি পৃথিবীতে সম্ভব? আপনারাই বলেন দর্শক যারা আছেন,
এই সরকার কিছু করবে না, বিচার বিভাগকে আলাদা করবে, তাও কি এই সরকার যাওয়ার পরে। মানে যেই সরকারই আসবে এই যে সংস্কার বলেন সব সংস্কার করবে কি বলবে যে পরের সরকার যাওয়ার আগে শেষের দিকে করে যাব। তো এটাই যদি বাংলাদেশের ধারাবাহিকতা হয়ে থাকে, যারা জুলাই সনদ চাচ্ছে, এত লম্বা সনদের কী দরকার ছিল তোমাদের? আমি যে 4টা পয়েন্টের কথা উল্লেখ করলাম, সঙ্গে সরকারি কর্মচারীদের কি জবাবদিহিতা, ঘুষ না খাওয়া, শাস্তি হিসেবে কি একটা অফিসের 10টা লোকের আঙুল কেটে দেন, কায়াঙ্গুলের এক গিরা কেটে দেন। আমি চ্যালেঞ্জ করলাম, একটা অফিসের 10টা, এভাবে যদি কি সারা বাংলাদেশে 100 ঘুষ খাওয়ার জন্য 100 লোকের কি কায়াঙ্গুলের এক গিরা কাটা হয়, বাংলাদেশে একটা কাউকে ঘুষ খাবে না। আর ঘুষ না খেলে বাকি যেই গণ্ডগোলগুলো বলতেছেন, চাঁদাবাজি, আপনি কি জানেন একটা আদাবর থানায় যদি চাঁদাবাজি হয় 50 লক্ষ টাকা, তার 20 লক্ষ টাকা যায় থানায়, আর 5 লক্ষ টাকা খায় এলাকার মাস্তানরা, আর এইভাবেই চলে হলো গিয়ে চাঁদাবাজি। তো থানায় যদি ওই টাকাটা ঘুষ না খাইতো, এই চাঁদাবাজি হইতো না। তো সকল কিছুর মূলে হচ্ছে ঘুষ। আপনি ঘুষ বন্ধ করেন, আপনি পার্লামেন্ট মেম্বার ইলেকশন করার জন্য কি লোক পাবেন না, প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোক পাবেন না। আপনাকে লোক পাবেন ঠিকই, সে লোক নির্বাচনও করবে, কিন্তু একটি টাকাও সে খরচ করবে না, কারণ সে জানে ওখানে গিয়ে তার বেতনের বাইরে সে কোনো ইনকাম করতে পারবে না। সো দেশকে ভালোবাসেন, সুন্দরভাবে কি দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর কি বলবো, ট্রাফিক জ্যাম নিয়ে আরেকদিন বলবো। আমি এর আগেও বলেছি ট্রাফিক জ্যাম নিয়ে কীভাবে বাংলাদেশ ঢাকা সিটি ট্রাফিক জ্যাম দূর করতে হয়, বিস্তারিত বলবো। আজকের বিষয় এখানেই সমাপ্তি করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।